গোপালগঞ্জে বখাটের হাতে স্কুল ছাত্রীর বাবা খুনের ঘটনায় আটক হয়নি কেউই। শরীয়তপুরে শিশু লিজার ময়নাতদন্ত বিভ্রান্তিকর দাবি পুলিশের। ইউএনও তারিককে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে বরিশাল ও বরগুনা জেলা প্রশাসক প্রত্যাহার, প্রমাণ মেলেনি বঙ্গবন্ধুর ছবি বিকৃতির। নদী ভাঙনে দিশেহারা মানুষ, ঘর বাড়ি সরিয়ে নিয়েছে শত শত পরিবার, বাঁধ নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন এমপি। আমন্ত্রণ RIL দেশ 24-এ আপনাদের সাথে আছে আমি মাফতুহা মিলি। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। গোপালগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বখাটের ছুরিকাঘাতে বাবা নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, ধরা পড়েনি কেউই। তবে পুলিশ বলছে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দলিল লেখক কাজী মাহবুব হোসেনের এমন নির্মম মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোপালগঞ্জের সাধারণ মানুষ। হত্যার বিচার দাবিতে আজ অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন জেলার দলিল লেখকরা। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছিলেন গোপালগঞ্জ মধ্যপাড়ার কাজী মাহবুব হোসেন। তাতেই বখাটের হাতে খুন হতে হয় তাকে। তার 10ম শ্রেণী পড়ুয়া মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে আকাশ ও তার সহযোগীরা। বিষয়টি কয়েকবার পুলিশকেও জানানো হয়। কিছুদিন আগে তাকে আটকের পর মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই আকাশ নামের ছেলেটা এই মহল্লায় অনেক উত্ত্যক্ত করতো, ডিস্টার্ব করতো। সে প্রতিদিন এসে এনে তারে জ্বালাতো, আর মাহবুব ভাই ফিরাই আমাকে মুরব্বীর কাছে বলতো। এরপর গত 15 জুলাই মাহবুব হোসেনের উপর হামলা চালায় আকাশ ও তার সহযোগীরা। ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয় তাকে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় খুলনা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি। ওই মেয়ের পাশে ঘোরার জন্য নিষেধ করা হলে সে তার প্রতিবাদে মাহবুব হোসেনকে গত 15 তারিখে ছুরিকাঘাত করে। ঈশান নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে বাসা থেকে বেরোচ্ছে, ঠিক ওর বাসার কাছে ও লুকায় ছিল, ওর সাথে আরো কিছু ছেলে ছিল। তো আমরা শুনলাম যে মাহবুব কাজীর ছুরি মারছে। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোপালগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দারা। বখাটে আকাশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এরকম দ্বিতীয় আকাশ যেন এই গোপালগঞ্জের মাটিতে জন্ম না নেয়। দেশের আইন শৃঙ্খলা বাহিনী এদের প্রতি আমার আকুল আবেদন, এই বিচার অবশ্যই যেন হয়। পুলিশ বলছে অভিযুক্ত আকাশ ও তার সহযোগীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। আকাশ তাকে গ্রেপ্তারের জন্য তখন থেকে সচেষ্ট আছি, চেষ্টা করে যাচ্ছি। যারা যে মারা গেছে তার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। তাদের কাছে অভিযোগ পাওয়া গেলে তা সেই অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিহত কাজী মাহবুব হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার ভূমি কার্যালয়ে দলিল লেখার কাজ করতেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শরীয়তপুরে শিশু লিজার ময়নাতদন্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন চিকিৎসক, এমন দাবি করেছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যার পর শিশুটির কিডনি, লিভার, ভালভ ও হৃৎপিণ্ড কেটে নেয়ার ঘটনা সঠিক নয়। তিনি বলেন, এই ঘটনায় আটক 2 জন শিশু লিজাকে হত্যার কথা স্বীকার করেছে। আটক ফরিদের দাবি, তার সহযোগী জাকিরের প্ররোচনায় 22 জুলাই বেলা 3টার দিকে লিজাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে তারা ব্যর্থ হলে জাকির ও ফরিদ শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে। পরে কাঁথায় মুড়িয়ে পাট খেতে মরদেহ ফেলে আসে। কোনো ডাক্তার এই ধরনের স্টেটমেন্ট ইতিপূর্বে দেয় নাই যে তার কলিজা, মগজ, ফুসফুস পাওয়া যায় নাই। মানে ওই ডাক্তার নিজেই আতঙ্কিত হয়ে গেছে, তার মানে উনি এরকম ডেড বডি কখনো দেখে নাই। সুতরাং এই ধরনের একটা মেসেজ জাতিকে বিভ্রান্ত করার জন্য আমার মনে হয় রেসপন্সিবল জায়গা থেকে দেওয়া উচিত না। ইউএনও তারিক সালমানকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে বরিশাল ও বরগুনার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনেও তারা অংশ নিতে পারবেন না। বরিশালের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী একান্ত সচিব হাবিবুর রহমান এবং বরগুনায় দায়িত্ব পেয়েছেন পাবনা জেলার পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান। জেলা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এই তথ্য জানান। সচিবালয়ে মন্ত্রিসভায় নিয়মিত বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম জানান, ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির প্রমাণ মেলেনি। তাকে গ্রেপ্তারের ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটিও করা হয়েছে।
কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া বরিশালের বিভাগীয় কমিশনার যে চিঠি পাঠিয়েছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তাতে ইউএনও তারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী তো উনি এটা ভালোভাবে গ্রহণ করেননি, প্রধানমন্ত্রী গ্রহণ করেননি। আমরা তো আরো করব না, কেন আমাদের কাজ হচ্ছে আমাদের অফিসারদেরকে তাদের ভালো মন্দ দেখা, তারা যদি ভালো কাজ করে তার রিওয়ার্ড দেওয়া। আমরা ওটার মধ্যে কোনো ইয়ে পাইনি, দোষ পাইনি, ওটা ফাইলড, মানে যে রিপোর্ট কমিশনের কাছ থেকে আসছিল ওটা ফাইল করে দেওয়া। গাফিলতি আছে কি না এটা আমরা আসলে কমিটি রিপোর্টের জন্য অপেক্ষা করব। তবে ইনিশিয়ালি যাদেরকে আমরা দোষী সাব্যস্ত মনে করছি বা গভর্নমেন্ট মনে করবে তাদের ব্যাপারে হয়তো অ্যাকশন যেতে পারে। ভারী বর্ষণে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন। ডুবে গেছে বেশ কিছু নিচু এলাকা। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে, গত রাত থেকে টানা হচ্ছে বর্ষণ, ফলে জলাবদ্ধ হয়ে পড়েছে আগ্রাবাদ সিডিএ, এক্সেস রোড, হালিশহর, চকবাজার ও বাকুলিয়া এলাকা। এসব এলাকায় হাঁটু থেকে কোমর পানিতে ডুবে যায় রাস্তাঘাট। কোথাও কোথাও বাড়িঘরে ঢুকে পড়ে পানি, ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। ভারী বর্ষণের কারণে শহরের যাতায়াতও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এদিকে ভারী বৃষ্টিতে খুলনার মহানগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা অকেজো থাকায় পানিবন্দির সাভারের লক্ষাধিক মানুষ। পৌরসভার অভিজাত এলাকা, ব্যাংক কলোনি সহ অনেক এলাকায় মাসের পর মাস পানিবন্দী হয়ে আছে। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও মেলেনি এর প্রতিকার। সাভার পৌরসভার ব্যাংক কলোনির দৃশ্য এটি। পায়ে হাঁটার পথ রূপ নিয়েছে জলপথে। বৃষ্টির পানি জমে দীর্ঘদিন ধরেই এমন জলাবদ্ধতা এলাকাটিতে, ফলে দুর্ভোগের মধ্য দিয়ে চলতে হয় স্থানীয়দের। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিলেও মেলেনি কোনো প্রতিকার। হাজার হাজার মানুষের চলাফেরা হইতেছে, আমাদের অনেক ভোগান্তি হইতেছে। এই রাস্তায় 3 মাস যাবত একবার পুরো লাগাতার হয়ে গেছে পানি। ড্রেনের নিষ্কাশন ব্যবস্থা যে দিক দিয়ে যাওয়ার কথা পানি এখানে বাধাগ্রস্ত আছে। এই পানিটা না যাওয়ার কারণে টোটাল ব্যাংক কলোনি এখন পানির উপর। কেবল রাস্তা নয়, পানি ঢুকে পড়েছে বসত বাড়িতেও। অনেকেই আক্রান্ত হয়েছেন চর্মসহ পানিবাহিত নানা রোগে। হাতে পায়ে ঘা হয়ে গেছে, পোলাপানের জ্বর সারতেছে না, অসুখ বসুখ ধরে গেছে, হাতে পায়ে নানা ধরনের ফোড়া হচ্ছে। ব্যাংক কলোনি ছাড়াও গেন্ডা, রাজলাক ফার্ম, ছায়াবিথি সহ পৌরসভার অনেক এলাকার অবস্থা একই। জলাবদ্ধতার কথা স্বীকার করলো খোদ পৌরসভা কর্তৃপক্ষ। প্রত্যেকটা নদীর পানির সীমার বিপদসীমার উপর যাচ্ছে, এটা সবাই জানা আছে। এই যে পানিটা, এর কারণে আমাদের পানিটার প্রবাহটা, ড্রেনের প্রবাহটা সঠিকভাবে যাচ্ছে না। আমাদের অনেক জায়গার ড্রেনের এখনো অভাব আছে, ড্রেন নির্মাণ শেষ হয়নি। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আশার কথা শুনিয়েছেন পৌর মেয়র। তিনি বলেন 36 কোটি টাকা ব্যয়ে 3টি মাস্টার ড্রেনের টেন্ডার হয়েছে। নির্মাণ শেষ হলে আগামী বর্ষায় আর জলাবদ্ধতা থাকবে না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। RIL দেশ 24 নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ RIL দেশ 24-এ। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আওয়ামী লীগ সহ যুক্তফ্রন্টে নির্বাচিত হলো এবং প্রথম সরকার গঠন হলো, তখনই কিন্তু এই বাংলাদেশে মানে চলচ্চিত্র নির্মাণের কথা, অর্থাৎ তখনকার পূর্ববঙ্গ, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু উৎসাহিত করেছিলেন বাঙালিদের বাংলার প্রথম সবাক চলচ্চিত্র নির্মাণ করার জন্য। তাই মুখোশ সিনেমাটি সেই 54 সালে প্রথম নির্মিত হয়। কারণ তখন পাকিস্তানিরা মনে করত যে বাঙালিরা আবার কি সিনেমা বানাবে, বাঙালিরা আবার কি করবে, বাঙালিরা কিছু করতে পারবে না, এটাই ছিল তাদের মানসিকতা। কিন্তু মূলত আমাদের ছোটবেলা থেকেই দেখা যে এই চলচ্চিত্রের শিল্পের সঙ্গে যারা জড়িত বা আমাদের সংস্কৃতি শিল্পের সাথে যারা জড়িত, সকলের সঙ্গেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা ঘনিষ্ঠতা ছিল এবং তিনি উৎসাহিত করেছিলেন।
আমাদের দেশে তখন এমন অবস্থা যে আসলে এই ভূখণ্ডে কিছুই ছিল না। একটা সিনেমা তৈরি করে এই মানে এটা নিয়ে যাওয়া হতো লাহোরে, পাকিস্তান অর্থাৎ লাহোর, সেখানেই তারা সিনেমা শিল্প গড়ে তোলে। আর এই টাকাটা অর্জন করেছিল কিন্তু আমাদের পূর্ববঙ্গ থেকেই, কারণ পাকিস্তান হবার পর যত বৈদেশিক মুদ্রা অর্জন থেকে শুরু করে যা কিছু তা আমাদের এই ভূখণ্ডেই অর্জিত হতো। আর পশ্চিম পাকিস্তান, বর্তমানে যেটা পাকিস্তান, সেখানে মরুভূমি কিছুই ছিল না, কিন্তু আমাদের অর্থ সম্পদ লুট করে নিয়েই তারা কিন্তু নিজেদেরকে গড়ে তুলেছিল। তাই আমাদের তখন এমন একটা ছিল যে যদি কোনো সময় এখানে সিনেমা তৈরি হয়েছে তো নেগেটিভগুলি লাহোরে পাঠাতে হয়েছে, সেখানে সেটা সব ধরনের প্রক্রিয়াকরণ শেষে যখন আবার আনা হয়েছে সেটা আবার মানে সেন্সরশিপ করা হতো, আবার কাস্টম ক্লিয়ারেন্স নেওয়া হতো। একটাই রাষ্ট্র যদি হয় তো সেখানে আবার কাস্টম ক্লিয়ারেন্স মানে এক জায়গা থেকে আর এক জায়গায় কেন নেওয়া হবে, এই বৈষম্য কিন্তু এই সিনেমা শিল্পেও তখন ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু উদ্যোগ নিয়েছিলেন, কারণ এরপরে আবার যেহেতু 54 সালে সরকার বেশি দিন টেকেনি, পাকিস্তানি শাসকরা টিকতে দেয়নি, তখন সেই প্রাদেশিক মন্ত্রিসভা ভেঙে দিয়ে এখানে গভর্নর শাসন পরিচালনা করা হয়, এটা চাপিয়ে দেওয়া হয়। এর পরবর্তীতে আবার আওয়ামী লীগ সরকার গঠন করে এবং আওয়ামী লীগ সরকার গঠন করার পর জাতির পিতা আবার মন্ত্রী হন এবং তখন তিনি শিল্প বাণিজ্য এবং শ্রম মন্ত্রী ছিলেন। কাজে এই অঞ্চলে যেমন শ্রম মানে শিল্প গড়ে তোলা, সেই সাথে সাথে তিনি প্রাদেশিক পরিষদে 1957 সালে 27শে মার্চ প্রথম অধিবেশনেই পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল উত্থাপন করেন। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ সেখানে সরাসরি ছিলাম। বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের অপসারণের দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল 8:30 থেকে এই কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানায়, কয়েকদিন আগে ক্যাম্পাসের একটি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা না রাখায় জেলার সংস্কৃতি কর্মী ও মুক্তিযোদ্ধারা ভিসির বিরুদ্ধে আন্দোলন করেন। তাতে সমর্থন দেয় শিক্ষার্থীদের একটি অংশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, গাইবান্ধায় ব্রহ্মপুত্র আর মুন্সিগঞ্জে মেঘনা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এতে বসত বাড়ি আর ফসলি জমি হারিয়ে দিশেহারা নদীপাড়ের মানুষ। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে শত শত পরিবার। যদিও নিজেদের দায় এড়াতে নানা অজুহাত পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের। আর বাঁধ নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ভয়াল রূপে পদ্মা, একটু একটু করে জমির অংশ যাচ্ছে নদীগর্ভে। কিছুদিন আগেও চাঁপাইনবাবগঞ্জের রোডপাড়া গ্রামটি মুখর ছিল মানুষের আনাগোনায়। গত এক সপ্তাহের ভাঙনে এখন খাখা করছে এলাকাটি। বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, বসতভিটা, আমবাগান আর ফসলি জমি। বাপদাদার যেটুকু ধানি জমি ছিল বা আমবাগান ছিল সেগুলোও শেষ হয়ে গেছে। এখন মাত্র ভিটাবাড়িটা আছে। দাখিল মাদ্রাসা, প্রাইমারি স্কুল, বোর্ড সব আছে, সব ধ্বংস হয়েছে। পদ্মার ডান তীরে ভারত আর বাম পাশে বাংলাদেশ। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে ব্যবস্থা না নিলে চরবাগডাঙ্গা ইউনিয়নের পুরোটাই চলে যাবে ভারতের দখলে। বছর বছর বাঁধ নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবে তার দেখা মেলে না। আস্তে আস্তে মনে হচ্ছে যে ভারতের ভিতরে আমরা চলে যাব, কিছু জমি জায়গা কিছু নাই। বাঁধ হবে হচ্ছে এরকম ধরনের আমরা সংবাদ পাইতেছি, কিন্তু বাস্তবে আমরা এখন পর্যন্ত কোনো কিছু দেখতেছি না। 10 নম্বর বাঁধ থেকে নাড়ুখাকি পর্যন্ত যদি বাঁধটা বাঁধা হয় তাহলে আমরা চরবাড়া রক্ষা পাবে। বাঁধ নির্মাণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য দুষলেন আমলাতান্ত্রিক জটিলতাকে, আর পানি উন্নয়ন বোর্ড কর্তা দায় দিলেন ফারাক্কার। বর্ষা মৌসুমে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন তার আশঙ্কায় গেট খোলার ক্ষেত্রে ওই নিয়ম মানে না। আকস্মিক হঠাৎ করে গেট বেশি খুলে দিলে দ্রুত পানিটা ধেয়ে আসে, তখন ভাঙনের প্রবণতা
বৃদ্ধি পায়। মন্ত্রণালয়ে বা বিভিন্ন জায়গায় নেগেটিভ মানসিকতা কিছু লোক থাকে যারা সবসময় প্রকল্পগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে এবং এই কারণে মাঝে মাঝে এগিয়ে যাওয়া প্রকল্পটি বাধাগ্রস্ত হয় এবং সময় নষ্ট হয়। এদিকে বানের পানি নামার সাথে সাথে তীব্র হয়েছে ব্রহ্মপুত্র নদের ভাঙন। দিশেহারা গাইবান্ধার হলদিয়া গ্রামের হাজারো মানুষ। একদিনই নদীগর্ভে বিলীন অর্ধশতাধিক ঘরবাড়ি, আবাদি জমি আর গাছপালা। হুমকিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। আমরা তীরের আবাদ করছি, পাটের আবাদ করছি, এগুলো প্রায় অর্ধেকই গেছে। কিভাবে তো বসত বাড়ি তামান শেষ হয়, আমরা ছেলে মেয়েদের লেখাপড়াও করাবো কোথায় আর যা দাঁড়াবো কোনখানে। মেঘনার অব্যাহত ভাঙনে হুমকিতে মুন্সিগঞ্জের ইসমানীর চরের 1 কিলোমিটার এলাকা। তাই তো কারো কারো আপ্রাণ চেষ্টা ভিটেটুকু আগলে রাখার। নাদিম হোসেন, চ্যানেল 24। RIL দেশ 24 নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরে। আবারও আমন্ত্রণ RIL দেশ 24-এ। চাঁদপুরের পুরান বাজার এলাকায় ব্যবসায়ীকে হত্যার দায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন লুৎফর রহমান খালাসি ও সুজন খান। মামলার বিবরণে বলা হয়, 2013 সালের 26 জানুয়ারি মকবুল হোসেনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় আসামিরা। সিন্দুক থেকে টাকা নেয়ার সময় বাধা দিলে মকবুল হোসেনকে গলা কেটে হত্যা করা হয়। পরে নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। এদিকে নরসিংদীতে করিম মিয়া নামে ব্যবসায়ীকে হত্যার মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন সারা দেশে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। জয়পুরহাট জেলার আক্কেলপুর, খেতলাল, কালাই, পাঁচবিবি ও সদর পৌরসভার কর্মচারীরা কর্মবিরতি পালন করেন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। একই দাবিতে দিনাজপুর ও ঝিনাইদহ পৌর কর্মকর্তা কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করে পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, পাবনা, চুয়াডাঙ্গা সহ সারা দেশের পৌরসভায় এই কর্মসূচি পালিত হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পৌর কর্মকর্তা কর্মচারীরা। এবার HSC পরীক্ষায় বরিশালের নামী কলেজগুলোতে কমেছে GPA-5 এর সংখ্যা, সেই সাথে কমেছে পাশের হার। এজন্য শিক্ষায় বৈষম্য আর কোচিং সেন্টারকে দুষছেন শিক্ষকরা। আর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দায়ী করছেন শিক্ষক সংকটকে। তার মতে, শহরের বাইরের কলেজগুলোয় ভালো শিক্ষকরা থাকতে চান না। কাউসার হোসেন রানুর রিপোর্ট। বরিশাল নগরীর অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান অমৃতলাল দে মহাবিদ্যালয়। গত বছর এখানে 115 জন GPA-5 পেলেও এবছর পেয়েছেন 102 জন। পাশের হারে ভালো করলেও বরিশাল সরকারি মহিলা কলেজেও কমেছে GPA-5 এর সংখ্যা। গত বছর যেখানে এই সংখ্যা ছিল 98, এবার তা 61। একদিকে খারাপ ফলাফল, অন্যদিকে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আসন সংকট, সব মিলিয়ে চিন্তিত বরিশালের শিক্ষার্থীরা। বরিশাল বোর্ডের রেজাল্ট এমনি খারাপ ছিল যে এর জন্য ভাবছিলাম যে নাও আসতে পারে, মিস হয়ে যেতে পারে। MCQ কোশ্চেনটা মানে প্রত্যেকটাই তেমন আশানুরূপ হয়নি। যে প্রতি মেধার হার বাড়লেও আমাদের কোঠাগুলো বাড়ছে না, সেই আগের মতোই রয়ে যাচ্ছে। সরকারের কাছে একটাই হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের আমরা যেন নিজেরাই নিজেদের ফিউচারকে সিকিউর করতে পারি। প্রায় বছরই বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল অন্য বোর্ডের চেয়ে খারাপ হয়। এর পেছনে শহর ও গ্রামের শিক্ষা ব্যবস্থায় বৈষম্যকে দায়ী করছেন অনেক শিক্ষক। সেই সাথে কোচিং বাণিজ্যের কারণেও ফলাফল খারাপ হচ্ছে বলে তারা মনে করেন। খাতা মূল্যায়নের ক্ষেত্রে একটা নির্দেশনা থাকা দরকার, আর শহর গ্রাম সবাইকে একটা সমান প্রশিক্ষণ দেওয়া দরকার। কোচিং সেন্টারে গিয়ে তারা লেখাপড়া না করে মোবাইল এবং বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, এটাও একটা মূল কারণ। খারাপ ফলাফলের পেছনে গ্রাম এলাকার কলেজগুলোয় ভালো শিক্ষক সংকটকে দায়ী করছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি স্বীকার করেন, শহরের বাইরের কলেজে শিক্ষকরা থাকতে চান না, তাই এই সংকট নিরসনে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু বাড়তেছে, এই স্বল্প শিক্ষক কিন্তু সব জায়গায় সে কিন্তু সার্ভিস দিতে পারে না। সরকারও চিন্তা ভাবনা করছেন নিশ্চয়ই যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আরও ব্যাপক শিক্ষক নিয়োগ, শূন্য পদে দেওয়া, পোস্ট ক্রিয়েশন করা। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর 329টি কলেজ থেকে 42,500 শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে 2টি কলেজ থেকে পাশ করেননি একজনও।
কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। এই ছিল RIL দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।